আসসালামু আলাইকুম। আমি রিপা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকের এই অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজ আমি নবম দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় আলোচনা করব। তো সবাই বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো। আজ আমরা প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানব, এর সময়কাল জানব। অর্থাৎ আমাদের চতুর্থ অধ্যায়ের বিষয় হচ্ছে বা আজকের পাঠ্য বিষয় হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। আর এই অধ্যায় শেষে আমরা প্রাচীন বাংলার বিভিন্ন রাজবংশ সম্পর্কে জানতে পারবো, তাদের শাসনকাল জানতে পারবো, তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারবো, পাল যুগের বাংলার রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে পারব। তো প্রথমে আসা যাক মৌর্য ও গুপ্ত যুগে। প্রথমে আসি আমরা মৌর্য। বস্তুত 327 থেকে 26 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় থেকে প্রকৃত ইতিহাস পাওয়া যায়। কার সময় থেকে? গ্রিক বীর আলেকজান্ডারের সময় থেকে। আলেকজান্ডারের ভারত ত্যাগের মাত্র 2 বছর পর 321 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চলের ওপর মৌর্য বংশ স্থাপন করেন। উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে। তাহলে মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় কার রাজত্বকালে? সম্রাট অশোকের রাজত্বকালে। কর্ণ, সুবর্ণ, ত্রাম্যলিপ্ত ও সমতট অঞ্চলও মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রিক লেখকদের কথায় তখন বাংলাদেশে গঙ্গারিডয় নামে এক শক্তিশালী রাজ্য ছিল। গঙ্গা নদীর যে দুটি স্রোত এখন ভাগীরথী ও পদ্মা বলে পরিচিত, এ উভয়ের মধ্যবর্তী অঞ্চলকে গঙ্গারিডয় জাতির বাসস্থান ছিল। গ্রিক গ্রন্থকারগণ গঙ্গারিডয় ছাড়াও প্রাসীয় নামে অপর এক জাতির উল্লেখ করে। তোমরা চাইলে এখান থেকে নোট করে নিতে পারো। তাছাড়া তোমাদের মেন বইয়ের 32 নাম্বার পেজে খুব সুন্দর করে মৌর্য শাসন দেওয়া আছে, সেখান থেকে তোমরা পড়ে নিবে। মৌর্য শাসনের পতনের পর শুঙ্গ ও পরে কম্ব বংশের আবির্ভাব ঘটে, তবে তারা মাত্র কিছু অঞ্চলের ওপর শাসন প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ মৌর্য শাসনের পতনের পর দুটি বংশের আবির্ভাব হয়। বংশ দুটি হচ্ছে, একটা হচ্ছে শুঙ্গ আর অপরটা হচ্ছে কম্ব বংশ। তবে এই দুটি বংশ খুব বেশি দিন তাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে পারেনি। এবারে আসা যাক গুপ্ত শাসন। ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 320 খ্রিস্টাব্দে। অর্থাৎ ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 320 খ্রিস্টাব্দে। চন্দ্রগুপ্তের রাজত্বকালে উত্তরবঙ্গের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। গুপ্তদের রাজধানী ছিল মহাস্থানগড়ের পণ্ডুনগর। অর্থাৎ গুপ্তদের রাজধানী কোথায় ছিল তাহলে? মহাস্থানগড়ের পণ্ডুনগর। 5ম শতকে দুধর্ষ পাহাড়ি জাতি হুন ও 6ষ্ঠ শতকে মালবের যশোবর্মনের আক্রমণের ফলে 6ষ্ঠ শতকের প্রথমার্ধেই গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে। তাহলে গুপ্ত শাসনের পরিসমাপ্তি অর্থাৎ অবসান ঘটে কোন শতকে? 6ষ্ঠ শতকের প্রথম দিকে। তোমরা চাইলে নোট করে নিতে পারো। বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সারা উত্তর ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উদ্ভব হয়। অর্থাৎ গুপ্ত শাসনের পরিসমাপ্তির পরপরই সারা উত্তর ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু স্বাধীন রাজবংশের উদ্ভব হয়, আর যাকে বলা হয় গুপ্ত পরবর্তী বাংলা। অর্থাৎ গুপ্ত পরবর্তী বাংলা, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলাকে দুটি স্বাধীন রাজ্যের সৃষ্টি করা হয়। আর এই স্বাধীন রাজ্য দুটি হচ্ছে বঙ্গরাজ্য, আরেকটা হচ্ছে গৌড় রাজ্য। তো বঙ্গরাজ্যের রাজত্বকাল ছিল 525 থেকে 600
খ্রিস্টাব্দের মধ্যে। আর বঙ্গরাজ্য শাসন করে তিনজন রাজা, তারা হচ্ছে গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব। এই তিনজন রাজা বঙ্গরাজ্য শাসন করে। গৌড়রাজ্য, গৌড়রাজ্যের সময়কাল ছিল 594 থেকে 637 খ্রিস্টাব্দের মধ্যে। আর এই স্বাধীন গৌড়রাজ্য শাসন করে রাজা শশাঙ্ক, অর্থাৎ রাজা শশাঙ্ক স্বাধীন গৌড়রাজ্য শাসন করে। আমি এখানে তোমাদেরকে খুব সহজে বোঝার জন্য একটি ডায়াগ্রামের মাধ্যমে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখন এটিকে নোট করে নিতে পারো। আর তাছাড়াও তোমাদের মেন বইয়ের 33 ও 34 নাম্বার পেজে খুব ভালোভাবে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে মুখস্থ করে নিতে পারবে। এবার আসো মাৎস্যনায় ও পাল বংশ। প্রথমে আসি মাৎস্যনায়। মাৎস্যনায় কথাটির অর্থ কী? অর্থাৎ রাজা শশাঙ্ক, শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় প্রায় 100 বছর কোনো যোগ্য শাসক ছিল না। ফলে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, অন্যায়, অত্যাচার, অরাজকতা চলতে থাকে। সমাজের উচ্চ শ্রেণীর লোকেরা নিম্নবিত্ত লোকদেরকে নানাভাবে অন্যায় অত্যাচার করে, ঠিক যেন পুকুরের বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে ফেলার মতো অবস্থা। আর এই অবস্থাকেই বলা হয় মাৎস্যনায়। তো দীর্ঘদিন এই অরাজকতার পর এক সময় পাল বংশ প্রতিষ্ঠিত হয়। আর এই পাল বংশটা প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। অর্থাৎ যখন বাংলায় কোনো শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না, ঠিক তখনই পাল বংশের আগমন হয়। আর গোপাল এই পাল বংশের প্রতিষ্ঠা করে। গোপাল একজন যোগ্য শাসক ছিল। অষ্টম শতকের মাঝামাঝি পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে অরাজকতার অবসান ঘটে। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, আমি আগেই বলেছি। তাহলে তোমরা আরেকবার বলো, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। তিনি 27 বছর শাসন করেছিলেন, অর্থাৎ গোপাল 27 বছর শাসন করেছিলেন, অর্থাৎ তিনি 750 থেকে 781 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশ শাসন করেন। আমি তোমাদেরকে আরও সহজে বোঝার জন্য বা মনে রাখার জন্য এই পাল বংশে যারা শাসন করেছিল এবং তাদের শাসনকাল ও সময়টাকে এখানে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, তোমরা নোট করে নিতে পারো। তো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। গোপালের মৃত্যুর পর গোপাল 750 থেকে 781 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে, অর্থাৎ গোপাল 27 বছর রাজত্ব করে। গোপালের মৃত্যুর পর তার ছেলে ধর্মপাল সিংহাসনে বসে। আর ধর্মপালের রাজত্বকাল ছিল বা সময়কাল ছিল 781 থেকে 821। ধর্মপাল 40 বছর রাজত্ব করে। ধর্মপালের মৃত্যুর পর তার ছেলে দেবপাল সিংহাসনে বসে। আর দেবপালের সময়কাল ছিল 821 থেকে 861। দেবপালের মৃত্যুর পর তার পুত্র প্রথম বিগ্রহপাল ও দ্বিতীয় বিগ্রহপাল সিংহাসনে বসে। আর তাদের সময়কাল ছিল 861 থেকে 989 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাছাড়াও প্রথম বিগ্রহপাল ও দ্বিতীয় বিগ্রহপালের পর প্রথম বিগ্রহপালের পুত্র নারায়ণ পালও দীর্ঘ 866 থেকে 920 খ্রিস্টাব্দ রাজত্ব করেন। আর তিনি একজন দুর্বল এবং উদ্যমহীন শাসক ছিলেন, ফলে তার রাজত্বকাল পাল সাম্রাজ্যের সীমা ছোট হতে থাকে। তোমাদের মেন বইয়ের 37 নাম্বার পেজে এবং 38 নাম্বার ও 39 নাম্বার পেজ, এই 3টা পেজে এই পাল বংশের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু পড়ে নিবে। অবশেষে 12 শতকের দ্বিতীয় ভাগে পাল বংশের সমাপ্তি ঘটে, অর্থাৎ দেবপালের মৃত্যুর পরে থেকেই পাল বংশের পতন শুরু হতে থাকে, কারণ তখন কোনো যোগ্য বা নেতৃত্ববান শাসক ছিল না, যার কারণে 12 শতকের দ্বিতীয় ভাগে পাল বংশের সমাপ্তি ঘটে। পাল যুগের অধিকাংশ সময়ই দক্ষিণ পূর্ব বাংলা স্বাধীন ছিল। তখন একটি অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত,
অষ্টম শতকের মাঝামাঝি থেকে বেশ কিছু রাজবংশের রাজারা কখনো পাল রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনভাবে তাদের এলাকা শাসন করতেন। তো পাল বংশের সমাপ্তির পরপর দক্ষিণ পূর্ব বাংলায় যে স্বাধীন রাজ্যগুলো ছিল, তোমাদের মেন বইয়ের 39 নাম্বার পেজে তোমরা যাও, সেখানে দেখো যে দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য। আর এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্যগুলোকে চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আর দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য ছিল 5টা। 1 খড়গ বংশ, দেব বংশ, কান্তিদেবের রাজ্য, চন্দ্রবংশ, আর হচ্ছে বর্মবংশ। তোমরা মেন বই থেকে এই বংশগুলো এবং রাজ্যগুলো সম্পর্কে ভালোভাবে পড়ে নিবে। এবার সেন বংশ, তোমাদের মেন বইয়ের 41 নাম্বার পেজে সেন বংশের ডিটেলস দেওয়া আছে। তো পাল বংশের পতনের পর 12 শতকের দ্বিতীয় ভাগে সেন রাজবংশের সূচনা হয়। তাহলে আরেকবার বলো আমার সাথে যে পাল বংশের পতনের পর 12 শতকের দ্বিতীয় ভাগে সেন রাজবংশের সূচনা হয়। অর্থাৎ 12 শতকের দ্বিতীয় ভাগে যখনই তোমাদের পাল বংশ অবসান হয়, ঠিক তখনই তারপরই হচ্ছে তোমার সেন বংশের সূচনা হয়। আর সেন বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ ছিল, পরে তারা পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয়, এজন্য তাদেরকে বলা হয় বঙ্গ ক্ষত্রিয়। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তাহলে আবার বলো যে বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতাকে সামন্ত সেন। তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। হেমন্ত সেনের মৃত্যুর পর তার পুত্র বিজয় সেন সিংহাসন আরোহণ করেন। এখানে আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তো সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। সামন্ত সেনের মৃত্যুর পর সেন বংশের সিংহাসনে বসে বিজয় সেন। আর বিজয় সেন 1098 থেকে 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল ছিল। বিজয় সেনের মৃত্যুর পর তার পুত্র বল্লাল সেন সিংহাসনে বসেন। আর এই বল্লাল সেন খুবই যোগ্য শাসক ছিল। তিনি তার রাজত্বকালে শুধু পিতৃরাজ্য রক্ষা করেননি, মগধ এবং মিথিলা সেন রাজ্যভুক্ত করে এবং সেন শাসন আরও শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা এবং বিধানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তিনি বেদ, স্মৃতি, পুরাণ প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করেন। তার একটি বিরাট গ্রন্থাগার ছিল। তাহলে বল্লাল সেনের একটি বিরাট গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবেও সংস্কৃতি সাহিত্যে তার অবদান ছিল অনেক। আর বল্লাল সেনের শাসনকাল ছিল 1160 থেকে 1178 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাছাড়াও বল্লাল সেন 2টি গ্রন্থ রচনা করেন। আর গ্রন্থ দুটির নাম হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর। তোমরা লিখে নাও খাতায় যে বল্লাল সেন 2টি গ্রন্থ রচনা করেন, একটি হচ্ছে দান সাগর, আরেকটি হচ্ছে অদ্ভুত সাগর। আর এই অদ্ভুত সাগর, তো বল্লাল সেনের মৃত্যুর পর সেন বংশের সিংহাসনে বসেন তার বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন। আর লক্ষণ সেন বল্লাল সেনের অদ্ভুত সাগর নামে যে গ্রন্থটি ছিল সেটা বল্লাল সেন অসমাপ্ত রেখে গিয়েছিল। আর পরবর্তীতে তার পুত্র লক্ষণ সেন সে অদ্ভুত সাগর গ্রন্থটি সম্পূর্ণ করেন। লক্ষণ সেনের রাজত্বকাল ছিল 1178 থেকে 1204 খ্রিস্টাব্দ। অর্থাৎ লক্ষণ সেন 60 বছর সেন শাসন করেন। তো আজকের এই আলোচনা থেকে আশা করি তোমরা উপকৃত হয়েছ। আর যদি কারো কোথাও কোনো টপিকে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আর তোমরা মেইন বইয়ের 4র্থ অধ্যায়টি আবার বাসায় মনোযোগ সহকারে পড়বে আর সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করবে। বাড়ির কাজ,
মাৎস্যন্যায় বলতে কি বোঝায়? পাল বংশের বর্ণনা দাও। 3 সেনদের বঙ্গক্ষত্রিয় বলা হয় কেন? 4 শশাঙ্কের পরিচয় দাও।